নজরে চতুর্থ দফার ৪৪ আসনের নির্বাচনী লড়াই কি বলছে গ্রাউন্ড রিপোর্ট। আমরা জেনে নেব যে নির্বাচনী লড়াইটি সামনে আসতে চলেছে, অর্থাৎ ৪৪টি আসন চতুর্থ দফায়, তাতে কারা এগিয়ে থাকছেন তার কিন্তু একটা ধারণা আমরা পেয়ে যাব এই রিপোর্ট অনুযায়ী। তাহলে আমরা চলে আসি। প্রথমে আমরা দেখে নেব হুগলির উত্তরপাড়া। এবার তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক প্রচারের ক্ষেত্রে তৃণমূল ত্যাগী বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের থেকে বেশ কিছুটা এগিয়ে। তবে এই কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও প্রবীর বাবুর বিজেপিতে যাওয়া মানতে পারেননি তাঁরই বহু অনুগামী, আর তাই অ্যাডভান্টেজ পাচ্ছে তৃণমূল। শ্রীরামপুর আসন। গত দুইবারের বিজয়ী তৃণমূল প্রার্থী ডক্টর সুদীপ্ত রায়ের প্রধান প্রতিপক্ষ বিজেপির কবির শঙ্কর বসু। তবু এই কেন্দ্রে ডাক্তারবাবুর ব্যবহারের জন্য তার ওপর গত নির্বাচনগুলিতে আস্থা রেখেছিলেন সাধারণ মানুষ, হিন্দি ভাষাভাষী ও শিক্ষিত সম্প্রদায়ের মানুষের একটা বিরাট অংশ। অন্যদিকে নবাগত কবির শঙ্কর বসু তেমনভাবে জনসংযোগ গড়ে তুলতে পারেননি। জেপি নাড্ডার সভা বাতিল করাকেও প্রচারে ইস্যু করেছে তৃণমূল। এরপরে চলে আসবো চাঁপদানি আসন। গতবারের বিজয়ী কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নানের সঙ্গে এবার লড়াই তৃণমূলের অরিন্দম গুই ও বিজেপির দিলীপ সিংয়ের। এলাকার বহু মানুষের ক্ষোভ, গত 5 বছরে কংগ্রেসি বিধায়ককে পাশে পাননি তাঁরা, তাই এখানে কংগ্রেসি ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লড়াইটা বিজেপি ও তৃণমূলের মধ্যে ধারণা ওয়াকিবহাল মহলের। এরপর আমরা চলে আসব চন্দননগর আসন। দুবারের বিজয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের প্রতিপক্ষ দীপাঞ্জন গুহ নিঃসন্দেহে এবার একজন হেভিওয়েট প্রার্থী। নির্বাচন ঘোষণার বহু আগে থেকেই মাটি কামড়ে পড়ে আছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন। এখানে সিপিএম প্রার্থী গৌতম সরকার পেশায় শিক্ষক, তার জনপ্রিয়তাও নেহাত কম নয়। ফলে লড়াইটা হবে ত্রিমুখী, কঠিন লড়াইয়ে কেউ কাউকে জমি ছাড়বেন না। এরপরে আমরা চলে আসছি চুঁচুড়া আসন। গত দুইবারের বিজয়ী তৃণমূল প্রার্থী অসিত মজুমদার ও বিজেপির হেভিওয়েট প্রার্থী সাংসদ লোকেট চট্টোপাধ্যায়ের লড়াইয়ের দিকে নজর সকলের। একদিকে বিজেপির সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে তৃণমূলের আসন ধরে রাখার লড়াই। গত লোকসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্র থেকে লিড পেয়েছিল, তবে এই কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের লাভ তৃণমূল তুলতে পারে বলে অনেকেই মনে করছেন। ফরওয়ার্ড ব্লক প্রার্থী চিকিৎসক প্রণব ঘোষ অত্যন্ত পরিচিত নাম। তিনি কখনো কোনো রোগীকে ফেরান না, কিন্তু ভোটের ক্ষেত্রে সেই বিষয়টা কি কাজ করবে তার ওপর নির্ভর করছে বাকি দুই প্রার্থীর ভাগ্য। এরপরে চলে আসছি আমরা সপ্তগ্রাম। গত দুবারের বিজয়ী মন্ত্রী তপন দাশগুপ্ত তৃতীয়বারের জন্য তৃণমূলের হয়ে লড়াই করছেন। তারই প্রতিপক্ষ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দেবব্রত বিশ্বাস। গত লোকসভা নির্বাচনে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি 25,000-এর বেশি ভোটে লিড পেয়েছিল, কিন্তু তৃণমূল ছেড়ে দেবব্রত বিশ্বাস বিজেপিতে প্রার্থী হওয়ার পরই দলের মধ্যে ক্ষোভ বেড়েছে। ফলে লোকসভার ফল গেরুয়া শিবির ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার। পান্ডুয়া। গত দুবারের বিজয়ী সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী আমজাদ হোসেনের লড়াই তৃণমূলের প্রাক্তন সাংসদ ডক্টর রত্না দেনাগের। তবে পান্ডুয়ার সাধারণ মানুষের রত্না দেনাগের প্রতি যথেষ্ট শ্রদ্ধা থাকলেও তারা স্বীকার করেন যে আমজাদকে কাছে পেয়েছেন। দুজনকে তেমন কোনো লড়াই দিতে পারবেন না বিজেপির প্রার্থী অধ্যাপক পার্থ শর্মা। বলাগড়। গতবারের বিজয়ী তৃণমূল প্রার্থী অসীম মাঝির পরিবর্তে এবার মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী করেছে শাসক দল। নিম্নবর্গীয় সমাজের কথা বারবার উঠে এসেছে তার কলমে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রায় 34,000 ভোটে হেরেছিল বিজেপির কাছে। এখানে বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদার এবং সিপিএম প্রার্থী মহামায়া হালদার। লোকসভার ক্ষতি সামাল দিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবে তৃণমূল, সেটাই এখন দেখার। এরপরে আমরা চলে আসছি উলুবেড়িয়া পূর্ব। এই আসনটি তৃণমূলের দখলে রয়েছে। বিধায়ক ছিলেন ইদ্রিস আলী।
এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূল ইদ্রিস আলীকে মুর্শিদাবাদে সরিয়ে দিয়েছে। এই কেন্দ্রে তারা প্রার্থী করেছে ফুটবলার বিদেশ বসুকে। উল্টো দিকে উলুবেড়িয়া পুরসভার তৃণমূলের বিদায়ী ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান প্রার্থী হয়েছেন আইএসএফের তরফে। আবার বিজেপির প্রার্থী প্রত্যুষ মণ্ডল পরিচিত মুখ। এই এলাকায় সংখ্যালঘু ভোটার প্রায় 40%, ফলে ভোট কাটবে আইএসএফ। এই ভোট কাটাকাটির অঙ্কে সুবিধা পেতে পারে বিজেপি। পাঁচলা, এবারের নির্বাচনে পাঁচলা বিধানসভা কেন্দ্রটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কেন্দ্রে বর্তমান বিধায়ক তৃণমূলের গুলশন মল্লিক। লোকসভা নির্বাচনে হাওড়ার মধ্যে পাঁচলা কেন্দ্র তৃণমূলকে সবথেকে বেশি লিড দিয়েছে। এবারে গুলশন মল্লিকই তৃণমূলের প্রার্থী। তবে সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রটিতে আইএসএফ প্রার্থী দিয়েছে। প্রার্থী হয়েছেন আব্দুল জলিল। তিনি আবার সদ্য তৃণমূল থেকে আসা। তিনি ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। দুই প্রার্থীর মধ্যে ভোট কাটাকাটি হতে পারে। এদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তৃণমূল থেকে আসা মোহিত ঘাঁটিকে। তাকে ঘিরেও ক্ষোভ রয়েছে, আর এই ফায়দা তুলতে পারেন তৃণমূল কর্মী। বালি, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন বৈশালী ডালমিয়া। তৃণমূল প্রার্থী করেছে চিকিৎসক রানা চট্টোপাধ্যায়কে। তবে কেন্দ্রটি এবার আরও আগ্রহের কারণ হয়ে উঠেছে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী দীপশিতা ধরের কারণে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী ইতিমধ্যেই প্রচারে নজর কেড়েছেন। ফলে বালিতে লড়াই এবার ত্রিমুখী। ওয়াকিবহাল মহল মনে করছে তৃণমূল প্রার্থীকে ভোটে লড়াই দেবেন সিপিএম প্রার্থী। এরপর আমরা চলে আসব হাওড়া উত্তর। একমাত্র এই কেন্দ্রেই গত লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। এবার তাদের প্রার্থী উমেশ রায়, তিনি অনেক দিন ধরেই বিজেপির সাংগঠনিক নেতা। এই কেন্দ্রে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি। এই অংশের উপর প্রভাব ফেলবেন গেরুয়া প্রার্থী। তার বিরুদ্ধে তৃণমূল এবার দাঁড় করিয়েছে এলাকার প্রভাবশালী নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ গৌতম চৌধুরীকে। ভালো জনসংযোগ রয়েছে তার। বামেদের প্রার্থী পবন সিংও রয়েছেন লড়াইয়ে। ফলে কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। এরপরে আমরা চলে আসছি হাওড়া মধ্য। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের খাস তালুক বলে পরিচিত মধ্য হাওড়ার বিধানসভা কেন্দ্র। এখানকার 10 বছরের বিধায়ক অরূপবাবু শক্তিশালী সংগঠনের জেরেই তার প্রতিদ্বন্দ্বী বিজেপির সঞ্জয় সিংকে হারাবেন বলে দাবি করেছেন। তবে গেরুয়া শিবিরের প্রার্থী আবার ভূমিপুত্র নন, এটা তার বিরুদ্ধে যেতে পারে। তবে পড় খাওয়া এই বিজেপি নেতা পাল্লা দিয়ে প্রচারও করছেন। ওয়াকিবহাল মহল বলছে লড়াই কঠিন, তবে ব্যবধান কমলেও রাজ্যের মন্ত্রীর পালেই হাওয়া বেশি। শিবপুর, তৃণমূল এবার এই কেন্দ্রে প্রবীণ বিধায়ক জটু লাহিড়িকে টিকিট না দেওয়ায় তিনি বিজেপিতে চলে গিয়েছেন। এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতাও টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছেন, কিন্তু এদের কাউকে টিকিট দেয়নি বিজেপি। তৃণমূল থেকে আসাম প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি। ঘাসফুল শিবিরের বহু নেতাকর্মী এখন বিজেপিতে। ফলে তৃণমূলের একটা সংগঠন এখন বিজেপির হয়ে কাজ করছে বলে দাবি। ফলে বিজেপিও লড়াই দেবে। অন্যদিকে প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিকে প্রার্থী করে রীতিমতো চমক দিয়েছে তৃণমূল। সংযুক্ত মোর্চার তরফে এই আসনে লড়ছেন ফরওয়ার্ড ব্লকের জগন্নাথ ভট্টাচার্য। হাওড়া দক্ষিণ, বয়সের কারণে তৃণমূল এবার বিদায়ী বিধায়ক ব্রজমোহন মজুমদারকে প্রার্থী করেনি। তার বদলে প্রাক্তন তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে নন্দিতা চৌধুরীকে প্রার্থী করেছে। এলাকায় তার পরিচিতি ভালো, তার পিতৃ পরিচয়ও ইতিবাচক ফ্যাক্টর হতে পারে। এদিকে গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তকে এবার দক্ষিণ হাওড়ায় প্রার্থী করেছে বিজেপি। তবে জনসংযোগ তেমন নয়। বামেরাও গত লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী সুমিত্র অধিকারীকে এবার এখানে ভোটযুদ্ধে নামিয়েছে। তারও ভালো জনসংযোগ রয়েছে। তবে ফলে তৃণমূল বনাম বাম প্রার্থীর জোর টক্কর এই কেন্দ্রে।
ডোমজুড়, এবার বিধানসভায় ডোমজুড় কেন্দ্রের উপর বিশেষ নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার এই কেন্দ্রে তার প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী কল্যাণ ঘোষ। মূল লড়াই এই দুজনেরই, তবে সংযুক্ত মোর্চার তরফেও এবার এখানে প্রার্থী করা হয়েছে উত্তম বেরাকে। বাম জমানায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন প্রার্থী, দুজনই রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারাতে মরিয়া। অন্যদিকে এই কেন্দ্রের বাঁকড়া এলাকায় সংখ্যালঘুর আধিক্য, এই এলাকায় বিজেপির জনপ্রিয়তা নেই তেমন, ফলে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জিততে হলে কঠিন লড়াই করতে হবে। সাঁকরাইল, এই কেন্দ্রেও তৃণমূলের থেকে টিকিট না পেয়ে বিজেপিতে চলে যান বিধায়ক শীতল সর্দার। কঠিন লড়াইয়ের মধ্যেই তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রিয়া পালকে। এই এলাকায় তার জনপ্রিয়তা গগনচুম্বী, তবে বিজেপির তৃণমূলের বিদায়ী বিধায়ককে প্রার্থী করেনি, তারা এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রভাকর পণ্ডিতকে। সম্প্রতি আমফানের সময় নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। এখানে সংযুক্ত মোর্চার তরফে বাম প্রার্থী সমীর মালিক, তার তেমন একটা প্রভাব নেই এলাকায়, ফলে এই কেন্দ্রে তৃণমূলের পালে হাওয়া রয়েছে। মেখলিগঞ্জ, তৃণমূলের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী ভালো সাংগঠনিক নেতা হিসেবে পরিচিত। এলাকায় তৃণমূলের সংগঠন বেশ মজবুত। উপরন্তু হলদিবাড়ি মেখলিগঞ্জের মধ্যে তৈরি হওয়া জয়ী সেতুকে উন্নয়নের কার্ড হিসেবে ব্যবহার করছে তৃণমূল। ফলে লড়াইয়ে বাকি দুই দলের প্রার্থীর থেকে কিছুটা হলেও এগিয়ে রাজ্যের শাসক দল। মাথাভাঙা, পরপর দুবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের বিনয় কৃষ্ণ বর্মন, কিন্তু তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে, ফলে তার বদলে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে গিরীন্দ্রনাথ অধিকারীকে। তিনি এলাকায় জনপ্রিয়, তবে লোকসভা ভোটের নিরিখে অনেকটাই এগিয়েছিল বিজেপি। সংগঠনও ভালো, তবে এলাকায় নতুন প্রার্থী এনে তৃণমূল সেই খামতিকে ঢাকতে পারে কিনা সেটা 2রা মেই বোঝা যাবে। কোচবিহার উত্তর, এই কেন্দ্রে বিদায়ী বিধায়ক নগেন্দ্র নাথ রায় ফরওয়ার্ড ব্লকের, তবে 19-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ধরাশায়ী হয়েছিল তৃণমূল, অনেকটাই এগিয়েছিলেন বিজেপি, তবে ফরওয়ার্ড ব্লকের ঝুলিতে ভোট পড়লে লোকসভার ফলাফল ধরে রাখা বিজেপির পক্ষে কঠিন হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কোচবিহার দক্ষিণ, এই কেন্দ্র অনেকটাই শহর কেন্দ্রিক, আর শহর এলাকার পরিষেবা নিয়ে ব্যাপক ক্ষোভ মানুষের মধ্যে। তার প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনেও। আবার কিছুটা এলাকায় সংখ্যালঘুদের জনসংখ্যা বেশি, সেখানে ভোট টানবে তৃণমূল, তবে পরিষেবা নিয়ে তবে ভোট টানবে তৃণমূল, তবে পরিষেবা নিয়ে ক্ষোভ থাকায় কিছুটা বেগ ফুটে তৃণমূল। শীতলকুচি এলাকায় তৃণমূলের সংগঠন মজবুত, লোকসভা নির্বাচনে অল্প ব্যবধান হলেও লিড পেয়েছিল তৃণমূল। এবার ঘাসফুল শিবিরের প্রার্থী দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, প্রচারে ঝড় তুলেছেন তিনি। পার্থপ্রতিম রায় বিজেপি সহ বিরোধী শিবিরকে চাপে রাখতে পারেন কিনা তা বোঝা যাবে 2রা মে। সিতাই, 19-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় 36,000 ভোটে লিড পেয়েছিল তৃণমূল। ঘাসফুল শিবিরের গড় হিসেবেই পরিচিত এই বিধানসভা কেন্দ্র। আম জনতার দাবি মেনে তৃণমূল সরকার সেতু বানিয়েছে, উন্নয়নকে তাদের হাতিয়ার করেছে, সংগঠনও মজবুত, ফলে এই কেন্দ্রে জয় পাওয়া বিজেপির ক্ষেত্রে বেশ কঠিন বলেই দাবি ওয়াকিবহাল মহলের। দিনহাটা, এই কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহর টক্কর। প্রথমের দিকে প্রচারের নিরিখে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, কিন্তু এক বিজেপি কর্মীর আত্মহত্যাকে রাজনৈতিক খুন বলে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী। এর ফলে কার্যত তাণ্ডব চালিয়েছিল বিজেপি কর্মীরা, কিন্তু কমিশন জানিয়ে দেয় এটা রাজনৈতিক হিংসে নয়, আত্মহত্যা। এরপরেই আম জনতা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে, সেই ক্ষোভকে কাজে লাগাতে চাইছে তৃণমূল। দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াই। নাটাবাড়ি, বিজেপির প্রার্থী মিহির গোস্বামী, তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রবীন্দ্রনাথ ঘোষ। কিছুটা হলেও এই কেন্দ্রে জনপ্রিয়তা খুইয়েছেন তিনি।
আবার লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জয় পেয়েছিল গেরুয়া শিবির। তাদের সংগঠনও ভালো, তবে করোনা পরিস্থিতির সময় এলাকায় প্রচুর কাজ করেছেন তৃণমূল প্রার্থী, ফলে আগের হারানো জমি কিছুটা হলেও ফিরে পেয়েছেন। তাই লড়াই মোটেও একপেশে নয়। তুফানগঞ্জ এই কেন্দ্র গেরুয়া ঘাঁটি, বিজেপির সংগঠন মজবুত, উপরন্তু তৃণমূলের প্রার্থী প্রণব কুমার দেব বহিরাগত, সেই কার্ডকেই ঘাসফুলের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি। এরপরে চলে আসছি কুমারগ্রাম। লোকসভা নির্বাচনের নিরিখে 30,000-এরও বেশি ভোটে এগিয়েছিল বিজেপি, সেই নিরিখে গেরুয়া শিবিরের পালে হাওয়া। তবে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত দুই দলই। তৃণমূলের প্রার্থী লেউসা কুজুর, প্রাক্তন বিজেপি নেতা, সদ্য দলবদল করে তিনি টিকিট পাওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ। আবার প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তির্কে এই এলাকার বাসিন্দা, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, যার জেরে গেরুয়া শিবিরের অভ্যন্তরেই কোন্দল। সীমান্ত লাগোয়া এলাকায় উন্নয়ন হয়নি বলে অভিযোগ, ফলে বিজেপির পালে হাওয়া থাকলেও কড়া টক্কর হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এরপর কালচিনি। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রেও এগিয়েছিল বিজেপি, কিন্তু 21-এ হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে। এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহন শর্মা সদ্য দলবদল করেছেন, ফলে ভোটের আগে বাড়তি অক্সিজেন পাচ্ছে তারা। কিন্তু প্রার্থী বিশাল লামাকে নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে দলের অন্দরেই। অন্যদিকে তৃণমূল প্রার্থী পশং লামার জনপ্রিয়তা রয়েছে, ফলে কেউ কাউকে সহজে জমি ছাড়বে না বলেই দাবি ওয়াকিবহাল মহলের। আলিপুরদুয়ার 19-এ এই কেন্দ্রে এগিয়েছিল বিজেপি, তবে এবার লড়াই ত্রিমুখী। সংযুক্ত মোর্চার প্রার্থী দেবপ্রসাদ রায় বড় ফ্যাক্টর হবে। হাওয়া গেরুয়া শিবিরের পালে থাকলেও প্রার্থীর জয় সহজ হবে না। এই কেন্দ্রেও প্রার্থীকে নিয়ে ক্ষোভ রয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। উপরন্তু নির্দল প্রার্থী হয়েছেন রাজবংশী যুবক অসীম রায়। তিনি রাজবংশী ভোটে থাবা বসাতে পারেন। এই ভোট কাটাকাটির অঙ্কে কে শেষ হাসি হাসবে তা নিয়ে কিন্তু সংশয় থেকে যাচ্ছে। ফালাকাটা। লোকসভা ভোটের নিরিখে শুধু নয়, প্রচারের দিক থেকেও অ্যাডভান্টেজ পাচ্ছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে তৃণমূল বিধায়ক ছিলেন অনিল অধিকারী, তিনি প্রয়াত হয়েছেন, তার অনুপস্থিতি টের পাচ্ছে তৃণমূল। তবে বর্তমান প্রার্থী সুভাষ রায় প্রভাব ফেলতে পারেন, জনপ্রিয়তা রয়েছে, বিজেপির জয়ের পথে কাঁটা বিছাতে পারেন তিনি। মাদারিহাট। দীর্ঘদিনের বিধায়ক মনোজ টিগ্গা এবারে প্রার্থী, ফলে এলাকার বাসিন্দারা ভাবছেন এবার রাজ্যে পালা বদল হলে মন্ত্রিত্ব পাবেন তিনি। আবার উল্টো ভাবনাও রয়েছে, বিরোধী বিধায়ক হলে এলাকার উন্নয়নে ভাঁটা পড়বে। এছাড়া ক্ষোভ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়া আবার বহিরাগত, যিনি কঠিন লড়াই দিতে পারেন বিজেপিকে। দক্ষিণ চব্বিশ পরগনা। সোনারপুর দক্ষিণ। প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায় অত্যন্ত সৎ মানুষ, কিন্তু গত 10 বছরে এলাকার কোনো উন্নয়ন করেননি বলে অভিযোগ, ফলে আম জনতার ব্যাপক ক্ষোভ রয়েছে। অন্তর্দ্বন্দ্ব রয়েছে দলেও, ফলে এই পরিস্থিতির সুযোগ পেতে পারে বিজেপি। এবার এই কেন্দ্রে দুই তারকা লড়াই, তৃণমূলের লাভলি মৈত্র বনাম বিজেপির অঞ্জনা বসুর। প্রচারে ঝোল তুলছেন অঞ্জনা, ধারে ভারে একটু পিছিয়ে তৃণমূল প্রার্থী। তবে ফল কী হয় তা জানতে দোসরা মের দিকে তাকিয়ে থাকতে হবে। ভাঙড়। 21-এর নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র। ভাঙড় সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আইএসএফের নওশাদ সিদ্দিকী। এই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে। আবার এই এলাকায় মানুষের ওপর ফুরফুরা শরীফের প্রভাব রয়েছে, ফলে তৃণমূল ও সংযুক্ত মোর্চার প্রার্থীর মধ্যে হবে কড়া টক্কর। কসবা। দ্বিমুখী লড়াই, তৃণমূলের জাভেদ আহমেদ খান বনাম বিজেপির ইন্দ্রনীল খাঁর। প্রচারে ঝড় তুললেও সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ তেমন প্রভাব ফেলতে পারবেন না বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় ধর্মীয় বিভাজনের অভিযোগ রয়েছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে, ঘাসফুল শিবিরেও অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ, ফলে এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও লড়াই হবে হাড্ডাহাড্ডি। যাদবপুর। এই কেন্দ্রে বাম তৃণমূলের কড়া টক্কর, তবে বিজেপি প্রার্থী রিঙ্কু নস্কর কতটা ভোট কাটছেন তার ওপরে তৃণমূলের মলয় মজুমদার
এবং বামেদের সুজন চক্রবর্তীর ভাগ্য নির্ভর করছে। এই এলাকার 70% কলোনি ভোটার, এই ভোটের উপরও প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করবে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, তৃণমূল প্রার্থী কলোনি আন্দোলনের নেতা ছিলেন। এর আগে 1967 সালে শেষবার এলাকার কোনো নেতা বিধায়ক হয়েছিলেন। এবার মলয় মজুমদার ভূমিপুত্র, ফলে সেই ফ্যাক্টর ভোটে কাজে লাগাতে পারেন তিনি। সোনারপুর উত্তর, তৃণমূলের প্রার্থী ফিরদৌসী বেগমের ঘনিষ্ঠ দলীয় নেতা রঞ্জন বৈদ্য এখন বিজেপিতে। ফিরদৌসীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তবে তৃণমূল প্রার্থী এলাকায় উন্নয়ন করেছেন, জনসংযোগও ভালো তাঁর, ফলে তাঁর পালে হাওয়া রয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের। টালিগঞ্জ, এই দফার আরেক হাই ভোল্টেজ কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বনাম রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের লড়াই এই কেন্দ্রে। তবে বিজেপি প্রার্থী বাবুলের কড়া নিরাপত্তা থাকায় তার কাছে আম জনতা পৌঁছতে পারছেন না বলে অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় কার্যত তাকে বহিরাগত মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সেদিক থেকে বেশ কিছুটা এগিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বেহালা পূর্ব, কলকাতার প্রাক্তন মেয়রের ছেড়ে যাওয়া কেন্দ্র বেহালা পূর্বে তৃণমূলের প্রার্থী তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। বিপরীতে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। ওয়াকিবহল মহলের দাবি, শোভন এখানে প্রার্থী হলে ভোটের অঙ্ক অন্যরকম হতো। তবে এবার রত্না বনাম পায়েলের লড়াই বেশ জমজমাট হবে বলে দাবি করছে ওয়াকিবহাল মহল। বেহালা পশ্চিম, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে লড়াই করছেন রাজনীতিতে নবাগতা তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রচারে ঝড় তুলেছিলেন বিজেপি প্রার্থী, কিন্তু রাজ্যের উন্নয়ন হাতিয়ার পার্থর, ফলে এই লড়াইকে জেতে সেটাই এখন দেখার। মহেশতলা, এই এলাকায় তৃণমূলের সংগঠন শক্তিশালী, পাশাপাশি দুলাল চন্দ্র দাসের ব্যক্তিগত কেরিশমাও মারাত্মক। সংগঠন নেই বিজেপির, ফলে কার্যত একপেশে লড়াই এই কেন্দ্রে। বজবজ, দক্ষিণ 24 পরগনা তৃণমূলের ঘাঁটি হিসেবেই পরিচিত। একদিকে সংগঠন, অপরদিকে উন্নয়ন, দুই কারকে হাতিয়ার করে বিরোধীদের কঠিন লড়াই দিচ্ছে তৃণমূল। ওয়াকিবহাল মহল মনে করছে এই কেন্দ্রে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে তৃণমূলের অশোক দেব। মেটিয়া বুরুজ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তৃণমূল এবং আইএসএফের প্রার্থীর মধ্যে ভোট কাটাকাটির সম্ভাবনা রয়েছে। বিজেপির সম্ভাবনা ক্ষীণ, তবে লড়াই হবে তিনজনের মধ্যে। ভোট কাটাকাটির অঙ্কের ওপর নির্ভর করছে জয়ীর ব্যবধান কত হবে। গ্রাউন্ড রিপোর্ট বলছে গত কয়েকবারের মতো এবারেও এই কেন্দ্রে তৃণমূলের পাল্লা ভারী। তো মোটামুটি এই হলো আমরা যে 44টি সিট নিয়ে আলোচনা করলাম, একটা বিশ্লেষণ, যেখান থেকে হয়তো কিছুটা আভাস পাওয়া যায়, কিন্তু সম্পূর্ণভাবে বলা সম্ভব নয় এই 44 আসনের মধ্যে কে কটা আসন জিততে চলেছেন। তো বন্ধুরা, এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।